ডায়েটিং করা বা শাক পাতা সেদ্ধ করে খাওয়া এইসব বাঙালিদের মধ্যে কিন্তু আমি একেবারেই পড়ি না। আমি হলাম আদ্যপ্রান্ত এক পেটুক বাঙালি। সব পুজো পার্বণেই পেট পুজোর দিকে লক্ষ্য থাকে আমার সব থেকে বেশি। নিজে খেতেও যেমন ভালোবাসি, সেই রকম নিজে হাতে রান্না বান্না করে লোককে খাওয়াতেও আমার ভীষণ ভালো লাগে। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ তো লেগেই থাকে। তো এর মধ্যে আমার একটি প্রিয় পার্বণ হলো এই পৌষ পার্বণ। সেই কারণে বিদেশে থাকলেও এই পেট পুজো পার্বণের কোনো আয়োজনেই কিন্তু কোনো ত্রুটি রাখা যাবে না। আর তাই আমি বেরোচ্ছি বাজার করতে। আর আমার সাথে এই ব্লগটাতে আপনারাও দেখে নিন যে ইউকেতে নারকোল, গুড়, চালের গুঁড়ো ইত্যাদি পিঠের উপকরণ কেমন পাওয়া যায় আর তার দামই বা কেমন হয়। তো নমস্কার, মহুয়াস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাইরে এখন এতটাই বেশি ঠান্ডা যে দুখানা সোয়েটার পরে তাতেও হিহি করে কাঁপছি। তো যাই হোক, আমরা এখন বাজার করতে যাচ্ছি ইন্ডিয়া বাজারে, মানে ওই বাংলাদেশি দোকানে। তো এখান দিয়ে যখনই যাই তখনই এই গাছটাকে দেখতে পাই। কি সুন্দর দেখুন, কিছু একটা ফলেতে পুরো গাছটা লাল হয়ে আছে, তবে এগুলো কি ফল সেটা জানি না। চলে এসেছি আমরা দোকানে। তো প্রথমেই গুড়টা দেখে নিচ্ছি। এখানে বিভিন্ন রকমের গুড় পাটালি তো পাওয়াই যায়, তবে সব থেকে বেশি এখানে যেটা বিক্রি হয় সেটা হলো গুড়ের পাউডার, যেটাকে এখানে দেশি শক্কর বলা হয়। আর আমরাও বাড়িতে কিন্তু ওই সাদা চিনির বদলে এই গুড়ের পাউডারটা নিয়ে যাই। বাড়িতে ওই চা বা দুধ তৈরি করার জন্য ওই গুড়ের পাউডারটাই ইউজ করি। আর এখানে দেখুন এই গুড়ের পাটালিও কিন্তু পাওয়া যায়। আর দেশি শক্কর বা জাগেরি পাউডার যেটা হয়, তো সেটার এখানে দাম পড়ে ৪০০ টাকার মতন। আর গুড় পাটালি যেগুলো আছে, তো সেগুলোর এক একটা কৌটোর এখানে দাম পড়ে ৫০০ টাকার মতন। আর ছোট জাগেরি পাউডার যেগুলো আছে, তো সেগুলোর দাম পড়ে ২৫০ টাকা। আর এইদিকে এই গুড়ের যে পাটালিটা রাখা আছে, তো সেটার দাম এখানে ২০০ টাকার মতন পড়ছে। আর আমরা এখানে এলে এই খেজুর গুড়টা কিনে নিয়ে যাই। এই খেজুর গুড়টা একটুখানি মেল্টেড থাকে আর খেতে অসাধারণ সুন্দর। আর এটার এখানে ৩৫০ টাকার মতন দাম পড়ে। এরপরে পিঠে বানাবার জন্য মিল্ক পাউডারেরও দরকার পড়ে। তো ৭৫০ গ্রাম ওয়েটের এই দুধের প্যাকেটটার এখানে দাম পড়ে ৯০০ টাকার মতন। আর ৩০০ গ্রাম ওয়েটের মিল্ক পাউডারের এখানে দাম পড়ে ৪০০ টাকার মতন। পিঠে বানাবার একটি প্রধান উপকরণ হলো চালের গুঁড়ো। তো রাইস ফ্লাওয়ারের এই ১.৫ কেজি ওয়েটের প্যাকেটটার এখানে দাম পড়ে ৩২০ টাকা। আর এখানে গ্রাউন্ড রাইসও পাওয়া যায়। তো এই ১.৫ কেজি ওয়েটের প্যাকেটটার এখানে দাম পড়ে ২৫০ টাকার মতন। এটা কি সেম? কোনটা? এটাও ১.৫ কেজি। আর এটা গ্রাউন্ড রাইস। হ্যাঁ, তো সেটাই তো নিচ্ছি। কি তো তাই নাও না? আমি তাই ভাবছি রাইস ফ্লাওয়ার লাই মনে হয় গ্রাউন্ড রাইস নেবো। আমার মনে হচ্ছে গ্রাউন্ডেড। না না, আমার মনে হচ্ছে গ্রাউন্ড রাইসটা নিতে হবে। আমার মনে হচ্ছে গ্রাউন্ড রাইসটা নিতে হবে, বুঝলে, রাইস ফ্লাওয়ারটা নয়। কারণ এটা একটুখানি গুঁড়ো গুঁড়ো ভাবটা দেখতে পাচ্ছি, চালের গুঁড়ির মতন। আর এটা একদম পুরো ডাস্ট। একটু কনফিউশন ছিল যে গ্রাউন্ড রাইসটা নেব নাকি রাইস ফ্লাওয়ারটা নেব। তো দেখলাম পিঠে বানাবার জন্য এই গ্রাউন্ড রাইসটাই ঠিক, তো তাই এই প্যাকেটটাই নিয়ে নিলাম। এরপরে পিঠে বানাবার আর একটি মেন উপকরণ নারকোল। তো এখানে নারকোলের দাম অনেকটাই বেশি পড়ে। এক একটা নারকোলের দাম এখানে পড়ে ১০০ টাকা। এর সাথে সাথে এখানে কোরানো নারকেলের প্যাকেটও পাওয়া যায়। তো ছোট প্যাকেটটার এখানে দাম পড়ছে ২৩০ টাকার মতন। আর এই বড় যে নারকেল কোড়ার প্যাকেটটা, তো সেটার দাম পড়ছে ৬০০ টাকা। এখানে গোটা নারকেল তো পাওয়া যাচ্ছে, কিন্তু গোটা নারকেল নিয়ে যাওয়ার অনেক ঝামেলা আছে, কারণ তাকে ভাঙতে হবে এবং কুটতে হবে। আর কোড়ানি কোথায় পাবো, কারণ কলকাতা থেকে আসার সময় কোড়ানিটা নিয়ে আসিনি। তো ভাবছি এই নারকেল কোড়ার প্যাকেটটাই নিয়ে যাব। আমরা ফ্রিজারের দিকে চলে এসেছি। তো এখানে আবার দেখছি স্লাইস করা নারকেলও বিক্রি হচ্ছে এবং তার সাথে সাথে নারকেল কোড়ারও প্যাকেট বিক্রি হচ্ছে, যেগুলো ফ্রোজেন আছে। এই দেখুন গ্রেটেড কোকোনাটের প্যাকেট।
আমি এর আগে কোনোদিনও নারকেল কোড়ার প্যাকেট কিনিনি, তো তাই বুঝতে পারছি না যে এই ফ্রোজেন নারকেল কোড়াগুলো ভালো হবে নাকি ওই শুকনো যে রাখা আছে সেগুলো ভালো হবে। তাই আমি কি করলাম, শুকনো আর এই ফ্রোজেন এই দু রকমেরই নারকেল কোড়ার প্যাকেট নিয়ে নিলাম। এই ফ্রোজেন নারকেল কোড়ার প্যাকেটটার এখানে দাম পড়েছিল 260 টাকা। আজকে যদিও শনিবার, কালকে থেকে শুরু হচ্ছে পৌষ পার্বণ, তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো একটুখানি গোলাপ পিঠে বানাবো, তো তাই একটুখানি প্রথমে জল বসিয়ে দিয়েছিলাম। আর এই যে গ্রাউন্ড রাইস মানে ওই চালের গুঁড়োর যে প্যাকেটটা নিয়েছিলাম, তো সেটাও নিয়ে নিয়েছি। এখন জলটা অনেকটাই ফুটে গেছে, তো এর মধ্যে ওই চালের গুঁড়োটা মিশিয়ে দিলাম। আমি যে কোনো ধরনের পিঠে বানাবার জন্যই এই ফুটন্ত জলের মধ্যেই কিন্তু চালের গুঁড়োটা দিই, কারণ আমি দেখেছি লক্ষ্য করে এইরকম ফুটন্ত জলেতে চালের গুঁড়োটা মাখিয়ে নিলে তাহলে পিঠেগুলো কিন্তু ভীষণ নরম হয়। আর তাই গরম অবস্থাতেই ওই চালের গুঁড়িটা মাখবো বলে তাই একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই গরম অবস্থাতেই ময়দা মাখার মতন করে চালের গুঁড়িটাকে মেখে নেব। যদিও এত প্রচণ্ড গরম যে মাখতে ভীষণ কষ্ট হয়, কিন্তু কি করা যাবে বলুন, ভালো জিনিস খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। আর এই চালের গুঁড়িটা এতটাই গরম ছিল যে দেখুন মাখতে মাখতে আমার হাত পুরো লাল হয়ে গেছে। চালের গুঁড়িটা আমার মাখা ভালোভাবেই হয়ে গেছে, তো এখন এটা থেকে কয়েকটা লিচি কেটে নিচ্ছি। এরপর একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে ওই এক একটা লেচি রুটির মতন করে বেলে নিচ্ছি। আমি এই গোলাপ পিঠেটা এই প্রথমবার বানাচ্ছি, তো আমি জানি না আদৌ ঠিকঠাক শেপে আনতে পারবো কিনা। ওই বড় রুটিটা থেকে ছোট ছোট ওই গোল গোল করে কাটার জন্য একটা কৌটো নিয়ে নিয়েছিলাম, কারণ এই কৌটোর মুখটাই ঠিকঠাক সাইজের হবে বলে মনে হলো। তো ওই কৌটোর মুখটাই রুটির ওপর চেপে বসিয়ে গোল গোল করে কেটে নিলাম। আর এরপরে ওই একটা পাপড়ির সাথে আর একটা পাপড়ি জুড়ে জুড়ে গোলাপ ফুলটা তৈরি করছি। এই যে একটা ফুল তৈরি হয়ে গেল। এই গোলাপ ফুল পিঠেটা ভেজে তৈরি করতে হয়, আর ভাজার পরে ওই গুড়ের শিরার মধ্যে ফেলতে হয়, তো সেই জন্য এখন গুড়ের শিরাটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি একটুখানি জল নিয়ে নিয়েছিলাম, আর তারপরে ওই যে ওই খেজুর গুড়ের কৌটোটা কিনেছিলাম, তো ওই খেজুর গুড়টা এর মধ্যে দিয়ে একটুখানি শিরা বানিয়ে নিচ্ছি। গুড়ের শিরা ওদিকে তৈরি হয়ে গেছে, আর তারপরে একটা কড়াতে একটুখানি বেশি করে তেল নিয়ে নিয়েছি। আমি একবারে 5টা করে গোলাপ ফুল ভেজে নিচ্ছি, আর ভাজতে গিয়ে এখন ভীষণ ভয় লাগছে যে এরকম সুন্দরভাবে গোলাপ ফুলগুলো ভাজার পরেও থাকবে কিনা। সেই জন্য আমি আর খুন্তি ব্যবহার করিনি, ওই বাটার নাইফের সাহায্যেই ওই ফুলগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ফুলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর ভাজার পরে দেখছি মোটামুটি ফুলগুলো আস্তই আছে, তবে হ্যাঁ একটুখানি চুপসে গেছে, মানে কাঁচা অবস্থায় যতটা বেশ ফুলগুলো ফোটা ছিল তার থেকে একটুখানি যেন চুপসে গেছে। তো ওই ভাজা হয়ে যাওয়া গোলাপ ফুলগুলোকে তুলে নিয়ে আবার কয়েকটা কাঁচা গোলাপ ফুল তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর সদ্য যে গোলাপ ফুলগুলো ভেজেছিলাম তো সেগুলো ওই গুড়ের শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই গুড়ের রসটা যাতে ফুলগুলোর মধ্যে ভালোভাবে ঢোকে, তো তাই উপর থেকে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে গুড়ের রসের মধ্যে ডুবিয়ে রাখা উচিত ছিল, কিন্তু যেহেতু প্রথমবার বানিয়েছি তাই আর তর সইতে পারছি না, কিরকম হয়েছে আগে খেয়ে দেখবো, তো তাই জন্য একটুখানি বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখো এটা নতুন ধরনের পিঠে বানিয়েছি। কি সুন্দর দেখতে তো, গোলাপের মতো। গোলাপ পিঠেই তো, গোলাপের মতো। এই খেয়ে দিয়ে কিরকম হয়েছে? বেশ ক্রাঞ্চি না? মামা ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। ভালো হয়েছে না? অন্যরকম গুড়টার মধ্যেও ভালো ডুবেছে,
বেশ ভালো গুড়ের একটা টেস্টও আছে। আয় আয় আয়, এই দেখ কি বানিয়েছি দেখ, খেয়ে দেখ কেমন, খুব ভালো। নতুন ধরনের জিনিস, আর গোলাপ বেশি একটুখানি পছন্দ। খেয়ে দেখি। আর হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? সত্যি ভালো খেতে গো, বেশ সুন্দর খেতে, বেশ অন্যরকম খেতে, দারুণ খেতে হয়েছে, সিরিয়াসলি খুব ভালো। এই গোলাপ পিঠেটা অনেকে আবার ময়দা দিয়েও বানায়, তবে আমি জানি না ময়দা দিয়ে বানালে এত সুন্দর তার টেস্টটা হবে কিনা। তবে এই যে চালের গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম সত্যিই খুব ভালো টেস্ট হয়েছিল। আজকে আবার রাত্রিবেলা বাড়িতে বসেই ফায়ার ওয়ার্কস দেখতে পেলাম। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ডকের এরিয়াতে পাশাপাশি দুখানা ক্রুজ দাঁড়িয়ে আছে। তো পিছনে যে ক্রুজটা আছে, তো সেখানে বোধহয় কোনো সেলিব্রেশন হচ্ছিল, তো সেই জন্য এরকম বাজি ফাটানো হচ্ছে। আর তাই বাড়িতে বসে বসেই আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারলাম। আগামী কাল থেকে তো শুরু হচ্ছে পিঠেপুলি উৎসব, তো আশা করি সবাই খুব সুন্দর সুন্দর পিঠে বানাবেন। তো আমিও বানাবো এবং তার ভিডিও অবশ্যই করে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। নমস্কার।